এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি একদম প্রথম পেজের একটি হেডলাইন। এই হেডলাইনটা বিশ্লেষণ করে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা এখান থেকে গ্রুপ ভার্ব আর ফ্রেজের ভার্ব এবং ওয়ার্ড ফরমেশন, বিশেষ করে ফ্রেজ আইডেন্টিফিকেশন, অনেকগুলো বিষয় কিন্তু আমরা জানতে পারি। এই সেন্টেন্স অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবেন নিউজ পেপারটা কীভাবে অ্যানালাইসিস করতে হয়, ধারণা নিতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে, উইথ হাই হোপস 13th Parliament goes into sessions. With high hopes, আশা নিয়ে, উচ্চ আশা নিয়ে। উইথ হাই হোপস মানে উচ্চ আশা নিয়ে বা আশা বা উদ্দীপনা নিয়ে। 13তম পার্লামেন্ট, 13তম সংসদীয়, গোস ইন্টু সেশন, অধিবেশন শুরু হয়েছে। এখানে গোস ইন্টু এটা একটা গ্রুপ ভার্ব। এ গোস ইন্টু সেশন মানে অধিবেশন, অর্থাৎ সংসদের অধিবেশন শুরু হয়েছে। এই গোস ইন্টু সেশন হচ্ছে যেটা এমন একটি ফ্রেজ যেটা বিশেষ করে হচ্ছে যে কোনো সরকারি বা কোনো অথরিটি বা কোনো অফিসিয়াল গভর্নমেন্টের কোনো অধিবেশন শুরু হওয়া বোঝাতে আমরা সরাসরি এই ফ্রেজটা ইউজ করা হতে পারে। যাই হোক, এটার ফুল ট্রান্সলেশনটা হচ্ছে যে অনেক উচ্চ আশা নিয়ে 13তম সংসদের অধিবেশন শুরু হয়েছে, যদি এক্স্যাক্টলি যদি আমরা ট্রান্সলেশন করি। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এখানেই প্রথম যেটা গোস, সেটা হচ্ছে এখানে মেইন ভার্ব। গোসের পর যখন ইনটু হয়েছে তখন এটা গো হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে এমন একটি ভার্ব যেটার অর্থ হচ্ছে কোনো কিছু অতিক্রম করা বা যাওয়া বোঝায়। এরকম ভার্বের পরে যখন প্রেপোজিশন আসে তখন ভার্বের অর্থটা কিন্তু সেম থাকে না। তখন ওই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যেমন গো ইনটু মানে শুরু হওয়া, আরম্ভ হওয়া, এরকম বোঝাই। এখানে গো এর অর্থটা কিন্তু আর থাকতেছে না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা অর্থ হয়ে যায়। এটা একটা ইডিওমিক এক্সপ্রেশন বা বাগধারার মতো। তাহলে গো এটা যদি মেইন ভার্ব হয়, 13 পার্লামেন্ট, এই যে 13 পার্লামেন্ট এটা হচ্ছে দ্য সাবজেক্ট। এখন আসি, তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, একটা ফাইনিট ভার্ব একটা সাবজেক্ট, এই ফুল এই অংশটা এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন এই যে সাবজেক্টের আগে যেটা উইথ হাই হোপস আছে, এরকম সাবজেক্টের আগে যদি অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকে বা একাধিক ওয়ার্ড থাকলে সেটাকে আমরা বলবো এটা একটা ফ্রেজ। উইথ হাই হোপস এটা হচ্ছে দ্য ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ফ্রেজ হতে পারে? কোনো বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, কোনো ফ্রেজ দিয়ে শুরু হতে পারে। তিনটা ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে: প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে। তাহলে এখান থেকে কিন্তু ফোকাস রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা বিষয় শিখতে পারছেন যে শুধু আমরা বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু না, ফ্রেজ দিয়ে শুরু হতে পারে। কী কী ফ্রেজ দিয়ে শুরু হবে সেটা বলেছি। যেমন প্রথমে আসি, এই যে শুরুর ফ্রেজটা কখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কখন প্রেপোজিশনাল ফ্রেজ বুঝবো, কীভাবে বুঝবো? যেমন উইথ হাই হোপস, এটাকে আমি বলবো এটা যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা নিশ্চিতভাবে বলতে পারি এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন প্রশ্ন হতে পারে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে বিদায় শুধু প্রেপোজিশনাল ফ্রেজ বলবো, এরকম কিন্তু না। এভাবে মুখস্থ করলে তাহলে আইডেন্টিফিকেশনে পরীক্ষার মধ্যে 100% ভুল করা হবে। এখন যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আবার যদি এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে এতটুকু পর্যন্ত আমি, কিন্তু এটাকে আমি আবার প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না। কি ফ্রেজ বলবো? যেমন এখানে বলা হয়েছে বাই রিডিং বুক উই ক্যান এনরিচ নলেজ, বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি। বাই রিডিং বুক এটা বাক্যের শেষেও দেওয়া যেতে পারে, শুরুতেও দেওয়া যায়। এখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে বিধে আমি প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না এটার মতো। এটাকে প্রশ্ন করে, এটা হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে, মানে কিভাবে আমরা জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি বই পড়ার মাধ্যমে। হাউ, বই পড়ার মাধ্যমে, হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কিন্তু এটা হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না। এরকম হাউ, ওয়ার, কোথায়, কখন, কেন, এই চারটা দ্বারা প্রশ্ন করলে যদি কোনো একটা ফ্রেজ পাই, এটা যেটা দিয়ে শুরু হোক না কেন, এটা নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে প্রেপোজিশন দিয়ে শুরু করছে, অ্যাকচুয়ালি কাজটা করছে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এখানে প্রেপোজিশন দিয়ে শুরু করেছে, কিন্তু এভাবে হাউ দিয়ে প্রশ্ন করে এটা পাচ্ছি না বিদায় এটা হচ্ছে যে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল ফ্রেজ বলা যাবে না। অ্যাকচুয়ালি কিসের কাজ করতে চাই সেটা আমাদেরকে, যেটা এই যে এভাবে প্রশ্ন করি বাক্যটার অর্থ বুঝে প্রেস আইডেন্টিফিকেশন করতে হবে। এটাই হচ্ছে যে প্র্যাকটিক্যাল নলেজ, প্রেস আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে,
আমরা কোনো একটা প্রেপোজিশনাল ফ্রেজ তখনই বলবো, যেমন এটা এতটুকু পর্যন্ত ফুলটা হয় যদি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু আবার যদি আমি বলি এই যে হাই হোপস, এটা আবার নাউন ফ্রেজ। কেন আবার এটা নাউন ফ্রেজ? দেখেন কতগুলো কিন্তু এখানে আইডেন্টিফিকেশনের রুলস। প্রেপোজিশনের পর অবশ্যই নাউন ফ্রেজ হয়, প্রেপোজিশনের পরে নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ হয়, কিন্তু ফুলটা হলে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এখান থেকে বুঝতে পারছেন সেটাই প্রেপোজিশনাল ফ্রেজ হবে। প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে, এটাও কিন্তু আবার মাথায় রাখবেন। আচ্ছা, এটা চলে গেল। ফ্রেজ আইডেন্টিফিকেশন কীভাবে করবে? এই যে গোস ইনটু, এটা হচ্ছে তো শুরু হবে, এটা একটা ফ্রেজেল ভার্ব। আবার গো দিয়ে অনেকগুলো ফ্রেজেল ভার্ব আছে, যেমন গো বাই। গো বাই মানে হচ্ছে তো কোনো একটা কিছুকে অতিক্রম করে চলে যাওয়া, পাস দিয়ে চলে যাওয়া, অতিক্রম করা, পাসিং করা, এটাকে গো বাই বলা হয়। যেমন গো আপ, এবং আবার গো ডাউন। গো আপ মানে হচ্ছে তো কোনো কিছুর ঊর্ধ্বগতি, আর গো ডাউন মানে হচ্ছে তো কোনো কিছুর নিম্নগতি। যেমন মূল্য বৃদ্ধি পেলে আমরা গো আপ বলতে পারি, পণ্যের মূল্য। আবার যখন প্রোডাক্টের মূল্য বা বাজারে যখন মূল্যস্ফীতি আবার কমে যাবে, তখন আবার এটা কি গো ডাউন বলতে পারি। আর গো অ্যাহেড মানে প্রসিড, প্রসিড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, গো অ্যাহেড সামনের দিকে এগিয়ে যাওয়া। আবার যখন আমি বলবো, এখানে আমি লিখি না যদিও, গো ব্যাক, গো ব্যাক মানে আবার রিটার্ন করা। আবার গো ওভার, গো ওভার মানে হচ্ছে তো কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করাকে বলা হয় গো ওভার। তাহলে এটাও জানলেন যে গো দিয়ে যে কতগুলো গ্রুপ ভার্ব আছে সেগুলোর অর্থও কিন্তু জানলেন, আপনি নোট করে রাখবেন। এখন আমি দেখব যে এখানে কতগুলো একটু ওয়ার্ড ফরমেশনটা একটু দেখব। যেমন পার্লামেন্ট, পার্লামেন্ট এটা হচ্ছে যে শব্দের পরে যদি ম্যান থাকে, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে একটা নাউন হয়, এটা নিশ্চিত নাউন। তাহলে 13টা কী হবে? 13 এটা হচ্ছে এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কোনো একটা নাম্বারের পরে যদি এই যে টিএস থাকে, সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ আর অর্ডিনাল নাম্বার। টিএসটা বাদ দিলে 13 সরাসরি নাম্বারটা হচ্ছে যে এটা কার্ডিনাল নাম্বার। তাহলে অর্ডিনাল নাম্বার এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন। এই পার্লামেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে পার্লামেন্টারি, মানে অধিবেশনীয়। যেমন আবার সেশন যেমন নাউন, এই যে ইনটু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে হচ্ছে যে নাউন হয়। তাহলে সেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে সেশনাল। আবার অধিবেশনগত, আবার এটাকে যদি আমি অ্যাডভার্ব করি, তাহলে নাউনকে অ্যাডজেক্টিভ করবে, অ্যাডজেক্টিভের পরে অ্যালোভা যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, যেমন সেশনালি। আশা করি এভাবে যদি বিশ্লেষণ করেন আপনি খুব সহজে অনেক কিছু বুঝতে পারবেন।